দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি হচ্ছেটা কি আজকে শুরুতেই যে বিষয়তে নজর রাখবো। দেখুন, এই মুহূর্তে শহর কলকাতার বুকে বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে যে আবহাওয়া চলছে সেই আবহাওয়া নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু হালকা, বাইরে বেরোতে ভালো লাগছে। হ্যাঁ, বৃষ্টির সময় অফিসে বেরোতে বা অন্য কোনো কাজে বেরোতে একটু বিরক্ত লাগলেও সার্বিকভাবে এই যে আবহাওয়া, সেই আবহাওয়া বেশ কিছুটা আরামদায়ক। আর এবার একটু উত্তরবঙ্গের দিকে তাকান, কারণ এই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ নিয়ে যা তরজা চলছে তাতে আবহাওয়াও বাদ থাকে নিয়ে আবহাওয়াও ঢুকে পড়েছে। কেন ঢুকে পড়েছে সেটাই আমি বলছি, আর সেটা নিয়েই আজকের আলোচনা। যখন দক্ষিণবঙ্গে রীতিমতো বৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রান্তে, হ্যাঁ প্রয়োজনীয় বর্ষাটুকুনি হচ্ছে না, কিন্তু তার থেকে কিছুটা হলেও কম হলেও বৃষ্টিটা হচ্ছে, তখন উত্তরবঙ্গে এখন মধ্য গগনে বর্ষা হলেও দাবদাহ চলছে উত্তরবঙ্গে। সেই উত্তরবঙ্গের দাবদাহে এরকমও জানা যাচ্ছে, এরকমও খবর আসছে যে এক কলেজ ছাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছে। আচ্ছা, একটা কথা মনে করুন, যখন বর্ষাটা ঢুকলো উত্তরবঙ্গে, যখন বর্ষা ঢুকেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তখন দক্ষিণবঙ্গে রীতিমতো ঠাঁটা পোড়া রোদ, মাটিতে পা রাখা যায় না, ঘরের বাইরে বেরোনো যায় না, ভয়াবহ পরিস্থিতি। সেই সময় একটি সাংবাদিক বৈঠক, সেখান থেকে বলে দেওয়া হলো যে আগামী কিছুদিনের জন্য বন্ধ থাকবে স্কুল কলেজগুলি। সামার ভ্যাকেশন ঘোষণা করে দেওয়া হলো, গ্রীষ্মকালীন অবকাশ ঘোষণা করে দেওয়া হলো, এবং সেটা গোটা বঙ্গের জন্য করা হলো, গোটা বঙ্গের জন্য। মানে এখন তো আবার কেউ বলা হচ্ছে, কিন্তু সেই সময় উত্তরবঙ্গে কিন্তু দরকার ছিল না, উত্তরবঙ্গে আবহাওয়া ভালো ছিল, শুধুমাত্র দক্ষিণবঙ্গে গরম বেশি বলে সর্বত্রই স্কুলটা বন্ধ হয়ে গেল। আবার যখন এখন উত্তরবঙ্গে প্রয়োজনীয়তা রয়েছে, তখন সেই শঙ্কর ঘোষ তিনি একটা বিনীত অনুরোধ জানিয়েছেন যে দাদা, যখন উত্তরবঙ্গে এত দাবদাহ, অন্তত স্কুলের টাইমটা চেঞ্জ করে দেওয়া হোক। সেটা কেন একজন বিধায়ককে বলতে হচ্ছে, সেই বিষয়টা তো আগে থেকেই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। আমি এরকম নানা আলোচনা, নানা তর্ক বিতর্কে আসবো, তবে তার আগে দেখে নিন একটা বিশেষ রিপোর্ট। গত এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহের জেরে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। অথচ উত্তরবঙ্গে তখন মনোরম আবহাওয়া, কোথাও কোথাও রাতে পাখা চালানোরও প্রয়োজন পড়তো না। গরমের ছুটির নির্দেশিকা নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষের রাজ্যভাগের টুইট ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এখন ভরা বর্ষা, মাসখানেক আগে বর্ষার গোড়াতেই উত্তরবঙ্গের বহু জেলায় বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু বর্তমান আবহাওয়া একেবারেই উত্তরবঙ্গের চরিত্রের সঙ্গে মিল খায় না। উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় তীব্র গরম, চড়া রোদ্দুর, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। এই অসহ্য পরিস্থিতিতে বৃহস্পতিবারই দিনহাটায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। শুক্রবারও জলপাইগুড়ির এক প্রাথমিক শিক্ষিকা স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। জলপাইগুড়িতেই অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষকও। এই পরিস্থিতিতে স্কুল কিভাবে চলবে সেই প্রশ্ন আরও একবার উঠল, আর এবারও আসরে নামলেন সেই শঙ্কর ঘোষই। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি প্রায় হচ্ছে না বলেই বলা চলে, এবং ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। এইবার অভিভাবকরা অনেকে আমাকে ফোন করে বলছে যে আপনি এখন বলুন যে উত্তরবঙ্গে খুব গরম পড়েছে, এই অবস্থায় উত্তরবঙ্গের স্কুলগুলো নিয়ে একটা সিদ্ধান্ত সরকার নেই। ফলে আমি বাবুকে একটা চিঠি লিখেছি, প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহ যাতে মর্নিং সেশনের স্কুল হয়, তো সেটা বাবুকে জানিয়েছি, এবং আমি আশা রাখি যে এই ব্যাপারে যাতে শিক্ষামন্ত্রী একটু দৃষ্টি দেন, নজর দেন, সেই জন্যই আমি চিঠি লিখেছি। শুধু শঙ্কর ঘোষ নন, এই গরমে মর্নিং স্কুলের দাবি জানিয়েছে বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনও। নামে বর্ষাকাল হলেও সেভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গেও। যদিও উত্তরবঙ্গের মতো দাবদাহ পরিস্থিতি নেই দক্ষিণে। এবার কি পদক্ষেপ করবে রাজ্য? উত্তরবঙ্গে মর্নিং স্কুলের নির্দেশিকা জারি হবে নাকি ছুটি ঘোষণা হয়, সেদিকেই এখন নজর। রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা কিছু নয়, একটাই বঙ্গ, সেটা নাকি পশ্চিমবঙ্গ। খুব ভালো কথা, ভীষণ ভালো কথা, কিন্তু অন্তত ভৌগোলিক অবস্থানটার কথা তো মাথায় রাখার কথা ছিল, সেইটা কি মাথায় রাখা হচ্ছে? আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো। যারা আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদেরকে পরিচয় করে দিই। যারা একে একে রয়েছেন প্রত্যেকের সঙ্গে একবার পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রিতেশ বসাক রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন।
অনিন্দ রায় চৌধুরী রয়েছেন কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত রায় বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যুষ সিং বিজেপি মুখপাত্র এবং 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 আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক। এদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো। আমি প্রথমে দেবব্রত দা আপনাকে দিয়ে শুরু করি। বলছি আমাদের তো একটাই বঙ্গ, কোনো উত্তরবঙ্গ নয়, কোনো দক্ষিণবঙ্গ নয়, একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ, সব ঠিক আছে, সব মানা গেল, কিন্তু অন্তত ভৌগোলিক অবস্থানটার কথা তো মানতে হবে। কেন শুধুমাত্র একজন বিধায়ককে চিঠি লিখতে হচ্ছে যে দাদা এখানে বড্ড গরম পড়েছে, এখানটা নিয়ে একটু ভাবুন? দক্ষিণবঙ্গে যখন গরম পড়েছিল তখন কিন্তু স্কুল কলেজ বন্ধ করতে এতটা ভাবতে হয়নি, তখন গোটা জায়গায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন উত্তরবঙ্গে দরকার ছিল না। চিঠিটা কে লিখেছে? আপনি জানেন না কে লিখেছে? না, বলুন না। আমি বলবো, হ্যাঁ, বলুন। শঙ্কর ঘোষ যিনি বিধায়ক, তিনি শিলিগুড়ির বিধায়ক, তিনি লিখেছেন এই চিঠিটা। এটা তার রাজনৈতিক অবস্থানটা কি? রাজনৈতিক অবস্থানটা কি? রাজনৈতিক অবস্থান কি সেটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি এখানে তাকে কিছু বলতেই পারবেন না। আপনি তো তাকে কিছু বলতেই পারবেন না যে শঙ্কর ঘোষের রাজনৈতিক অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষক বলতেই পারছে না। রাজনৈতিক অবস্থান থেকে উনি বলেছেন, দেখুন গঙ্গা নদী দুভাগে ভাগ করেছে আমাদের উত্তরবঙ্গকে এবং দক্ষিণবঙ্গকে। এটা ভৌগোলিক উপায়ে দেখুন, অনুন্নয়নটা আজকের নয়, এটা ভৌগোলিক উপায়টা হয়ে এসছে, সেটাকে একটা জায়গায় চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী। বারে বারে উনি যাচ্ছেন, বারে বারে গিয়ে ওখানকার যে পরিস্থিতিটা চেষ্টা করছেন। আর বিজেপি যেটা করেছে 2014 আগে যে লোকসভা নির্বাচন হয়েছে, ওখানকার ওই জায়গাটাকে ওনাদের প্রার্থী দিয়ে ওনাদের জিতিয়ে এনে লোকাল যে সমস্যাগুলোকে আরো এগিয়ে নিয়েছে, লোকাল যে সমস্যাগুলো তৈরি করে রেখেছে, জিয়ে রেখেছে। সমস্যা তৈরি করেছে বিজেপি দিয়েছে, অবশ্যই কারণ মানে কোন সমস্যা তৈরি করেছে? প্রধান ওখানে যে সমস্যা জাতিগত গোর্খাল্যান্ড ফোকাল্যান্ড হাবি যাবি, ওই সমস্যাগুলো জিয়ে রেখে উন্নয়নে বারে বারে বাধা দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে গিয়ে সেই জায়গাগুলোকে রিপেয়ার করেছে। এবং আগে আপনারা দেখেছেন বন তমুক একটা ছোট্ট কথা বলুন, আমি একটা ছোট্ট বিষয় নিয়ে বলছি। আমি বঙ্গ এক থাকে এটা কে না চাই, কিন্তু আমার একটা ছোট্ট বিষয় রয়েছে, ছোট্ট প্রশ্ন। যখন এখানে প্রচন্ড গরম হলো তখন কিন্তু কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী বেশ কিছুদিন স্কুল কলেজ সব বন্ধ থাকছে, সামার ভ্যাকেশন। তখন কিন্তু উত্তরবঙ্গ বাদ পড়েনি, তখন ওখানে দরকারই ছিল না। তা আজকে যখন ওখানে দরকার হচ্ছে তখন তাকে চিঠি কেন লিখতে হচ্ছে? ব্যবস্থা তো আগেই নেওয়ার কথা ছিল। দেখুন, রাজনৈতিক অবস্থানে একজন বিধায়ক একটা মুখ্যমন্ত্রীর কাছে জানাচ্ছেন, সেটা চিঠি লিখছে, এটা অস্বাভাবিক কিছু এর মধ্যে নেই। কিন্তু উন্নয়নের ব্যাপারে যেটা বলছেন, কখনোই বঞ্চিত করা হয়নি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে একই চোখে দেখেছে, উনি বারে বারে বলেছে উত্তরবঙ্গ যখন আমার একটা চোখ, আমার দক্ষিণবঙ্গ আমার একটা চোখ। মমতা ব্যানার্জির সরকার কখনোই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়ে ভাগাভাগি ভেদাভেদি এটা পছন্দ করেন না। কিছুদিন আগেই দেখেছেন কীভাবে তিনি উত্তরবঙ্গে গিয়ে 2-1 দিন আগে উনি যে কাজগুলো করে গেছেন, যিনি মানুষের সাথে একাত্ম হয়েছেন, বিভিন্ন নির্বাচন করেছে, নির্বাচন। আমাদের বঙ্গে উত্তরবঙ্গ রয়েছে, পুরো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কথা নেই, বঙ্গ একটাই। আমি একটু আরেকজনের কাছে যাই। আমার একটা ছোট্ট বিষয় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দুটি চোখ এবং সব দিক থেকে সমানভাবেই তিনি দেখেন। আপনি মানে আরে এটা যে বলছে সে কে বলছে? সেটা একটা পলিটিক্যাল লিডার বলছে না, এটা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্পোরেট লিডার। ও পলিটিক্স জানে তো, বিজনেসম্যান, ও তো বিজনেস জানেন। তো উনি পুরো বিষয়টা দেখছেন যে কোথায় থেকে বেশি মাল আসবে, বেশি টাকা আসবে। কিন্তু আপনি বলুন যে মুখ্যমন্ত্রী একটা উত্তর কন্যা সেক্রেটারিয়েট করলেন কেন? আবার উনি বলেন এখানকার মানুষকে কোথাও যেতে হবে না, উত্তরবঙ্গের মানুষকে, কোট অ্যান্ড কোট। তো উনি বারে বারে এই কথা বলছেন কেন? আসলে এই দুটো ভাগ করছে, ওখানে ভুটিয়া লেপচা গোর্খা ভাগ করছে, ওখানে বাঙালি অবাঙালি ভাগ করছে। একদিকটা সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরেক দিকটা সামলাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরা করছে বিভাজনের রাজনীতি। এদের রাজনীতি হলো ডিভিসিভ রাজনীতি। টিভিতে একটা সময় তো বিজেপির তরফ থেকেই বলা হচ্ছিল যে বঙ্গ ভাগ করে দেওয়া হোক, উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, এটা তো বিজেপির তরফ থেকেই বলা হচ্ছিল, যদিও বিজেপি নিজেই এখনো জানে না যে কোন অবস্থানে তারা স্টিক করবে। আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড অ্যাজ আ পার্টি, বেঙ্গল অ্যাজ ওয়ান। কিন্তু যারা আমাদের জনপ্রতিনিধি উত্তরবঙ্গের আপনাদের নেতৃত্ব বলছেন যে তারা আলাদা বঙ্গ চান, আছেন, তারা তো জনগণের ভোট নিয়ে এসেছেন, তাদের প্রেশার, তাদের আবেগকে তো মনে রাখতে হবে। তো জনপ্রতিনিধি হিসাবে জনগণের তো আবেগ তুলে ধরতে হবে। কারণ যে ছেলেটা বলছে আমার উত্তরবঙ্গ দরকার, সে ছেলেটা কিন্তু ওখানে কার্শিয়ংয়ের বাড়ি ছেড়ে এখানে কলকাতায় এসে পড়তে হচ্ছে, তাই জন্য তো বলছে। ওখানে একটা কলেজ ভালো করেনি কেন? যারা বলছেন কাজ করেছে, আমি বলছি 4টে কাজ বলুন কলকাতার তুলনায়, কলকাতার সেরকম কোনো কাজ হয়নি, কিন্তু তার তুলনায় উত্তরবঙ্গে কি 4টে কাজ হচ্ছে বলুন? এমন 4টে কাজ যা কলকাতাতে হয়েছে এবং উত্তরবঙ্গতেও হয়েছে, উত্তরবঙ্গকে উন্নত করা হয়েছে, বলতে পারো? প্রথমত তো উত্তরকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবার পর
উত্তরবঙ্গে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তার প্রথম উদাহরণ হলো উত্তরকন্যা। আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন, তিনি যেটা বলতে চেয়েছেন, উত্তরবঙ্গ এই কথাটাকে সামনে রেখে যেভাবে বিজেপি নামক এই সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী দল প্রতিনিয়ত বাংলা ভাগের চক্রান্ত করছে, সে কারণে বলার দরকার নেই। আমরা যখন বাইরে যাই, পশ্চিমবাংলার বাইরে যাই, আমরা বলি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আমরা তো বলি না, আমি তো ব্যক্তিগতভাবে বলি না আমি সাউথ অভিষেক বেঙ্গল। বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বলে কিছু হয় না, একটাই হয় পশ্চিমবঙ্গ, আর কোনো বঙ্গ নেই। তাতে বিজেপি প্রতিক্রিয়া দিয়েছিল, তাহলে উত্তরকন্যার কেন নামে দরকার হলো? না, বিজেপি উত্তরবঙ্গ নামটাকে সামনে রেখে, ওই নামটাকে শ্রীখণ্ডী করে, শুধুমাত্র এই শব্দটাকে সামনে রেখে উত্তরবঙ্গকে ভাগ করার চেষ্টা করছে। তৃণমূল কি উত্তরকন্যা মানে না? এই যে উত্তরকন্যা হয়েছিল সেটা কি শুধু গিমিক? তাহলে উত্তরবঙ্গের যে ট্যুর হচ্ছে সেটা কি শুধু গিমিক? আর যে জিটিএ, এটা কি শুধু গিমিক? এটা কি মানে না? জিটিএ কি গিমিক? দেবব্রত বাবু, জিটিএ কি গিমিক? কোনোটাই গিমিক না। দেখুন, গিমিক হচ্ছে বিজেপি যেখানে পায় না সেখানে দরকার আমার ভাগ, যেখানে পাবে না। একবার বলছি হিন্দু রাষ্ট্র করবো, কিন্তু উর্দু বন্ধ করে না। হিন্দু রাষ্ট্র করার আগে উর্দুটা বন্ধ করো না, 22টা অফিসিয়াল বন্ধ করো না। না, ভাষা নিয়ে আপনি এখানে কোনো মন্তব্য করতে পারেন না। হাত তুলছেন হৃদেশ বাবুর কাছে, একবার যাবো, তারপরে অনিন্দ বাবুর কাছে। দেখো, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এগুলো হচ্ছে কথার মারপ্যাচ। ভৌগোলিক অবস্থানে একটা পোর্শনে ওপাশে, একটা পোর্শনে এপাশে, তাদের নিজস্ব ভৌগোলিক কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু মূল সমস্যা হচ্ছে চাকরির সমস্যা। তো উত্তরবঙ্গেও যা দক্ষিণবঙ্গেও তা, চাকরি তো সকলকে দিতে হবে। এসএলএসটিতে যারা ধর্নায় বসে আছে তারা কি উত্তরবঙ্গ থেকে বসে আছে না দক্ষিণবঙ্গ থেকে? সারা পশ্চিমবঙ্গের মানুষ এসএলএসটির জন্য বসে আছে যে কবে তাদের চাকরি পাবে। এই দুর্নীতি এবং সন্ত্রাস সে তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছে। উত্তরকন্যা করার মানে এটা কি ছিল? যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ যারা এখানে এসে হেড অফিস কলকাতায় আসতে হবে না, তারা ওখানে বসে হেড অফিসের কিছুটা সুযোগ সুবিধা পাবে। মানুষকে যাতে জঙ্গলমহল বলি, আমরা বলি যে মানে কিন্তু বাম জমানাতে ওই অংশের কতটা উন্নয়ন হয়েছে, এটা একটা প্রশ্ন রয়েছে। আমি আসছি আপনার কাছে, তবে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং এর দিকে নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং আসছে। কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর জালে আরো এক। কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর জালে আরো এক। এই মুহূর্তে যে ব্রেকিং আমাদের কাছে আসছে, কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর জালে আরো এক। কয়লা পাচার কাণ্ডে এর আগে ইসিএল এর প্রাক্তন এবং বর্তমান মিলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে সিবিআই এর জালে নেওয়া হয়েছে, সিবিআই হেফাজতে তারা রয়েছেন। এবং এবার কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর জালে আরো এক। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং, কয়লা পাচার কাণ্ডে কি জাল ঘটাচ্ছে সিবিআই? কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর জালে আরো একজন গ্রেফতার করলো সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার করলো আরো একজনকে। গ্রেফতার প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখার্জি। আরো একবার বলি নামটা, প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখার্জি। গ্রেফতার ইসিএল এর প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখার্জি। যদিও ইতিমধ্যেই এই একের পর এক গ্রেফতারি নিয়েও ইতিমধ্যেই বলা হচ্ছে যে 500টি চিঠি পাঠানো হয়েছিল রাজ্য প্রশাসনকে, চিঠি পাঠানো হয়েছিল মমতা মুখ্যমন্ত্রীকে, কিন্তু তারপরেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরো একবার জানিয়ে রাখি, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার এক ইসিএল এর প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখার্জি। আরো এক ইসিএল কর্তা, এই একাধিক ইসিএল কর্তার সঙ্গে অনুপ মাঝি অর্থাৎ লালার সরাসরি যোগাযোগ ছিল বলে অভিযোগ। এবং একের পর এক ইসিএল এর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে সিবিআই নিজেদের হেফাজতে নিচ্ছে। এবার সিবিআই এর জালে ইসিএল এর প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখার্জি। এর আগে একের পর এক ব্যক্তিকে ইতিমধ্যে আজকে আরো যে আপডেটগুলি হয়েছে, যে কয়লা পাচার কাণ্ডে ইডির তরফ থেকেও তলব করা হয়েছে, মন্ত্রী মলয় ঘটককে তলব করা হয়েছে এবং এমনকি বাঘমুন্ডির বিধায়ককেও তলব করা হয়েছে দিল্লিতে। আর তার পাশাপাশি সিবিআই এর জালে ইসিএল এর একাধিক ব্যক্তিত্বকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। এর আগে আসানসোল আদালতে তাদেরকে তোলার পর আগামী 7 দিনের জন্য তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। এবার সিবিআই এর জালে আরো এক অর্ণব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, কি আপডেট পাওয়া যাচ্ছে? এই প্রাক্তন যিনি জেনারেল ম্যানেজার সুভাষ মুখার্জি, তার কি যোগসূত্র পাওয়া যাচ্ছে এই কয়লা পাচার কাণ্ডের সঙ্গে? 7 জন ইসিএল এর আধিকারিককে তোলা হয়, যার মধ্যে প্রাক্তন ছিলেন এবং বর্তমান ছিলেন। এই যে দু ধরনের যে ইসিএল কর্মীরা, যাদের মধ্যে জেনারেল ম্যানেজার পদমর্যাদার আধিকারিকরা ছিলেন, তাদেরকে 5 দিনের সিবিআই হেফাজতে নেওয়া হয় এবং তাদেরকে
গতকাল রাত থেকে টানা ইন্টারোগেশন করা চলছিল কলকাতা নিজাম, এবং সেই সূত্র ধরেই কিন্তু আরও জেনারেল ম্যানেজারের নাম উঠে আসে, যিনি প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়। সিবিআই এর কাছে এই মুহূর্তে যে তথ্য রয়েছে তাতে অনুপ মাঝি বা লালার কাছ থেকে 2018 থেকে 2020 সাল পর্যন্ত এই 8 জন ইসিএল এর শীর্ষ কর্তা তারা কিন্তু কোল মাইনিংয়ের ক্ষেত্রে যে কোলটা বেরোতো সেই কোলটা স্মাগলিং করবার জন্য কিন্তু তারা করিডোর তৈরি করে দিত, এবং তার বদলে এই 2 বছরে তারা প্রায় 7 থেকে 8 কোটি টাকা যে প্রোটেকশন মানি মুখ বন্ধ রাখার জন্য সেই প্রোটেকশন মানি কিন্তু তারা নিয়েছিলেন। এবং তদন্তে নেমে সিবিআই এর আধিকারিকরা যখন দেখেন যে একাধিক ইসিএল কর্তার নাম রয়েছে, সেখানে কিন্তু 4 জন জেনারেল ম্যানেজার রয়েছে, যাদের মধ্যে একজন বর্তমান এসসি মৈত্র এবং বাকি 3 জন প্রাক্তন, এবং বর্তমানে যদি দেখা যায় তাহলে 5 জন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে কিন্তু 5 জন জেনারেল ম্যানেজার ইসিএল এর, যাদের মধ্যে একজন বর্তমান 4 জন প্রাক্তন, তারা কিন্তু গ্রেপ্তার হলেন সিবিআই এর হাতে। এছাড়াও সিকিউরিটি উইংয়ের যারা অফিসাররা ছিলেন তাদের মধ্যেও কিন্তু 3 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে ইসিএল এর ভিতরের এই কর্মীরাই বা এই আধিকারিকরাই কিন্তু অনুপ মাঝি বা লালার মতো যারা কোল মাফিয়া ছিল তাদেরকে কিন্তু প্রোটেকশন মানি নিয়ে তাদের কাছ থেকে কিন্তু এই প্রোটেকশন মানি নিত, তার বদলে কিন্তু এরা ইললিগাল যে মাইনিং। আরো একবার তোমার থেকে পরিষ্কার হওয়ার চেষ্টা করবো অর্ণব, প্রোটেকশন মানি নেওয়া হয়েছিল, মুখ বন্ধ রাখার টাকা নেওয়া হয়েছিল। অর্ণব, এই জায়গাটা আমি তোমার থেকে বোঝার চেষ্টা করবো। দেখো বেশ, সঙ্গে থেকে অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। শ্রমিক বাবু, ইসিএল এর আরো একজন প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করা হলো, সুভাষ মুখার্জি, সিবিআই এর জালে তিনি, এবং যেটা অভিযোগ, যেটা শোনা যাচ্ছে যে প্রোটেকশন মানি নিয়েছিলেন, তারা মুখ বন্ধ রাখার জন্য টাকা নিয়েছিলেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া শ্রমিক বাবু? প্রোটেকশন মানি তো নিয়েছে বোঝা গেল, তার জন্য ইসিএল এর আধিকারিক গ্রেপ্তার হলেন, কিন্তু কোঅপারেশন মানি যারা নিয়েছেন তাদের কি হবে? মানুষ সেটার জন্য প্রতীক্ষা করছে। শুধুমাত্র মাফিয়াদের সঙ্গে যোগসাজশ ইসিএল এর আধিকারিকদের ছিল না, পলিটিক্যাল কোঅপারেশন না থাকলে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, বদান্যতা না থাকলে এত বড় চক্র চালানো সম্ভব নয়। প্রশাসন এবং শাসক দলের সঙ্গে এদের যোগাযোগ ছিল, এটা জনমনে প্রতিষ্ঠিত দিনের আলোর মতো পরিষ্কার। মানুষ চাইছেন প্রকৃত অপরাধী ওপর থেকে নিচ পর্যন্ত তারা গ্রেপ্তার হোক, যারা এই জাতীয় সম্পত্তি লুট করেছেন এবং সেই লুটের টাকা বিভিন্ন জায়গায় ক্ষমতার একাধিপত্য কায়েম করবার জন্য ব্যবহার করেছেন, তাদের মুখোশ খুলুক, মানুষ তাদের গ্রেপ্তার দেখতে চায়। কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তাদের নজরদারিতে তদন্ত হচ্ছে, এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়, কিন্তু আমরা চাই দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হোক, প্রকৃত অপরাধীরা শাস্তি পাক। বেশ ধন্যবাদ শ্রমিক বাবু। আমরা কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, ইসিএল এর কর্তাদের টাকা দেওয়া হয়েছিল মুখ বন্ধ রাখার জন্য। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পলিটিক্যাল কোঅপারেশন না থাকলে এই কাজ সম্ভব নয়। জয়প্রকাশ বাবু, আপনার প্রতিক্রিয়া? সবাইকে এভরিবডি শুড বি ব্রট টু বুকস, সবার পানিশমেন্ট হোক, একটু দেরি হলেও বাংলার মানুষ অপেক্ষা করবে, পানিশমেন্ট হতে হবে যারা চুরি করেছে। একটা লাস্ট প্রশ্ন আছে, এই আসন্ন লোকসভা যে লোকসভা অধিবেশন বসতে চলেছে, এখানে লোকসভার তরফ থেকে বেশ কিছু শব্দ একটা লিস্ট করে দেওয়া হয়েছে যেগুলো ইউজ করা যাবে না। এই বিষয়ে নিয়ে অগ্নিমিত্রা পল তার বক্তব্য শুনছিলাম আমরা। আগেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন 3 জেনারেল ম্যানেজারকে, এবার সিবিআই এর জালে আরও এক জেনারেল ম্যানেজার সুভাষ মুখার্জি। গুরুতর কিছু অভিযোগ উঠে আসছে, তাদেরকে প্রোটেকশন মানি দেওয়া হতো, মুখ বন্ধ রাখার জন্য টাকা দেওয়া হতো। অর্থাৎ ইসিএল এর এরকম অনেক ব্যক্তিত্বের সঙ্গে যে সরাসরি কয়লা পাচার কাণ্ডের যোগাযোগ ছিল, সেই বিষয়টাই হয়তো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, যদিও রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, প্রাক্তন জেনারেল ম্যানেজার ইতিমধ্যে সিবিআই এর হেফাজতে, যেটা অভিযোগ যে মুখ বন্ধ রাখার জন্য প্রোটেকশন মানি দেওয়া হতো। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পলিটিক্যাল কোঅপারেশনও ছিল। জয়প্রকাশ বাবু, আপনার প্রতিক্রিয়া?
ইসিএল হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, তারা কয়লার সমস্ত ব্যাপার স্যাপার দেখতো এবং এখনো দেখে। কোল ইন্ডিয়াও হচ্ছে কেন্দ্রের ইসিএল কেন্দ্রের, কয়লার ব্যাপারটাই কেন্দ্রের। আর এই কয়লা পাহারা দিত সিআইএসএফ, কেন্দ্রীয় সংস্থা। এবার কয়লা চুরি করে বিক্রি বাটা এটা কেন্দ্রের সহযোগিতায় হয়েছে, এ নিয়ে কারুর সন্দেহ নেই। প্রশ্ন আজকে হচ্ছে এই সমস্ত আমলাদের ধরা হচ্ছে যারা আইসিএল এর কর্মী, তাদের অনেক টালবাহানোর পরে এখন গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু এদের পেছনের যে মাথা কেন্দ্রীয় বিজেপি কিংবা কেন্দ্রের শাসক দলের এবং কয়লা মন্ত্রকের, কাদের কথা এরা করতো সেইটা খুঁজে বার করা দরকার। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় শাসক দলের না জয়প্রকাশ বাবু, একটা ছোট্ট প্রশ্ন রয়েছে আমার। সিবিআই তদন্ত হলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই বারবার বলা হয়েছে যে সেটা প্রভাবিত করা হচ্ছে তদন্তকে, এটা বারবার অভিযোগ এসেছে, অথচ এটা সিবিআই এরই তদন্ত চলছেন। আর আপনারা বলছেন যে না, এটা কেন্দ্রের প্রভাব রয়েছে, মানে কেন্দ্রই এর সঙ্গে যুক্ত। আপনারা এটা বলতে চাইছেন? না, যে অপরাধটা হয়েছে কয়লার ব্যাপারটা তো রাজ্য দেখে না, তা পাহারা দেওয়ার দায়িত্ব রাজ্যের নয়, ইসিএল রাজ্যের নয়। আজকে গ্রেপ্তার কারা হচ্ছে? ইসিএল এর কর্তৃপক্ষের লোকজন। এবং তারা কার কথা শুনে চলবে? তারা কি রাজ্য সরকারের কথা শুনে চলবে না রাজ্যের শাসক দলের কথা শুনে চলবে? এটা সকলের, এই বাচ্চা ছেলেও জানে যে ইসিএল এর কেন্দ্রীয় সংস্থা, তারা কেন্দ্রীয় মন্ত্রক কয়লা দপ্তরের কথা শুনবে, নয়তো যে দল সেই দপ্তর চালায় মানে বিজেপি, তাদের কথা শুনবে। এর মধ্যে আর অন্য কথা কি আছে? সুতরাং সিবিআই কে তদন্ত এগিয়ে নিয়ে যেতে গেলে আজকে যেতে হবে হয় বিজেপি দপ্তর, নয় কেন্দ্রীয় সরকারের কয়লা দপ্তরে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, এবং এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে একে অপরের দিকে আঙুল তুলছে। আমরা এরকমই নানা গুরুত্বপূর্ণ খবরে থাকবো, হচ্ছেটা কি আলোচনাতে থাকবো। তবে তার আগে সময় একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির ফিরছি বিরতির পর। বিরতির পর আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তরজা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অনিন্দ্যবাবু রয়েছেন। এত আলোচনার মধ্যে অনিন্দ্যবাবু, আপনার কি বক্তব্য এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তরজা নিয়ে? আচ্ছা, আপনার কি মনে হয় আলাদা উত্তরবঙ্গ হওয়া দরকার নাকি? কোনো মতেই আলাদা উত্তরবঙ্গ দরকার নেই। তার কারণ হচ্ছে শরীর থেকে আপনি যদি রক্তকে বাদ দিয়ে দেন, তাহলে আর রক্তের ছাড়া যেমন আমাদের শরীর চলে না, তেমনি উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গের উপর সঠিক নজর থাকছে কি? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের উপর সঠিক না নজর দেয়, তার দায়িত্ব মুখ্যমন্ত্রী। এরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি না। এক মিনিট। তারপরে আমি আর একটা কথা বলি, বিজেপি যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নিয়ে বলছে, আমি বলছি আগে কামিনী কাঞ্চনের ভাগটা আটকাক, তারপরে নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নিয়ে ভাববেন। আরেকটা আমি বলে দিই কথা, যে আজকে জন বাল্লা থেকে শুরু করে আপনাদের বিজেপি শঙ্কর ঘোষ বলছেন উত্তরবঙ্গের কথা, এদিকে সুকান্ত বাবু আর শুভেন্দু বাবুরা উত্তরবঙ্গের ইস্যুটাকে মানছেন না, বলছেন ওদের ব্যক্তিগত অভিমত। অতএব কোনটা যে বিজেপি আসলে চাইছে সেটাই কিন্তু বাংলার মানুষ বা আমরা বুঝতে পারছি না। কংগ্রেস এই জনপ্রতিনিধি রাজনীতি বুঝতে পারছে না যে ডেমোক্রেসি, কংগ্রেস তো জানে না, কংগ্রেস তো এমার্জেন্সির দল। এরা ডেমোক্রেসি জানে না। আমাদের তো জনতার জনগণের বলতে দেবে না, এমার্জেন্সির দল। আমার মনে হয় যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এই আকচি বন্ধ করে উন্নয়নটা হোক। উন্নয়ন যে অঞ্চলে উন্নয়ন তো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে যতবার উত্তরবঙ্গে গেছেন, কোন মুখ্যমন্ত্রী এর আগে এতবার উত্তরবঙ্গে যাননি। মুখ্যমন্ত্রী ভ্রমণ করলে উন্নয়ন হয় নাকি? এটা যদি এরকম হতো যে মুখ্যমন্ত্রী ভ্রমণ করলে উন্নয়ন হয়, তাহলে তো প্রধানমন্ত্রী তো অনেক জায়গায় গেছে, তাহলে সেখানে উন্নয়ন হয়েছে নাকি? উন্নয়নের টাকা খরচ করতে পারছে না। 60% মোদি ভাই আর দিদি ভাই থাকলে কোনো উন্নয়নই হবে না, সেটা উত্তরবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গ হোক। বেশ, উন্নয়ন হয় কি হয় না, নজর সমান থাকে কি থাকে না, সেই দিকেও আমাদের নজর থাকবে। তবে আপাতত হচ্ছে কি আলোচনা পর্বে এখানেই শেষ করতে হচ্ছে। দেখুন বাকি অন্যান্য পর্বে একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
সঙ্গে তীব্র দাবদাহ এবং সেই নিয়ে শঙ্কর ঘোষ যিনি বিধায়ক তিনি ইতিমধ্যেই চিঠি লিখেছিলেন এবং তিনি সেখানে জানিয়েছিলেন যাতে সময়টা কিছুটা পরিবর্তিত করা হয়, অন্তত গরমের ছুটিটাও চাওয়া হয়নি, সময়টা যাতে কিছুটা পরিবর্তিত করা হয় সেই বিষয়টাই তিনি বারবার বলেছিলেন, তিনি চিঠিতে জানিয়েও ছিলেন। কিন্তু এখান থেকেই প্রশ্ন আসছিল, যখন দক্ষিণবঙ্গে এরকম গরম পড়েছিল তখন তো স্বল্প সময়ের মধ্যেই গোটা বঙ্গ জুড়ে ছুটি চলেছিল, তাহলে এখানে উত্তরবঙ্গের কথা কেন ভাবা হবে না? এই বিষয় তো আগের বারের মতো ফের সরব হয়েছে শঙ্কর ঘোষ, তিনি সরব হয়েছেন এবং তিনি সেখানে চিঠি দিয়েছিলেন। এবং তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দিকে নজর রাখবো যে এর আগে এমনও খবর পাওয়া গিয়েছিল যে এক কলেজ ছাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছিল প্রচন্ড গরমে, এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছিল প্রচন্ড গরমে। এবং এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার পর নড়ে চড়ে বসলো উত্তরবঙ্গের শিক্ষা প্রশাসন। তারা কমিশনারকে চিঠি লিখে অনুরোধ করেছে সকালে স্কুল করার অনুমতি দেওয়ার জন্য। শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার পর নড়ে চড়ে বসলো উত্তরবঙ্গের শিক্ষা প্রশাসন। তারা কমিশনারকে চিঠি লিখে অনুরোধ করেছে সকালবেলা স্কুল খোলার অনুমতি দেওয়ার জন্য। ইতিমধ্যে যে খবর আসছে যে শঙ্কর ঘোষের তরফ থেকে চিঠির পর শিক্ষামন্ত্রীকে চিঠির পর নড়ে চড়ে বসলো উত্তরবঙ্গ শিক্ষা প্রশাসন। সুখেন্দু সরকার রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুমে। সুখেন্দু, কি উত্তরবঙ্গ সরকার উত্তরবঙ্গ প্রশাসন নড়ে চড়ে বসেছে, কি জানাচ্ছে উত্তরবঙ্গ প্রশাসন? আমরা যে বিষয়টা দিকে নজর রেখেছি সকাল থেকেই, যে উত্তরবঙ্গের যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, সেই অস্বস্তিকর পরিবেশে বেশ কয়েকজন ছাত্রছাত্রী যারা পড়ুয়া রয়েছেন তারা যেমন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল আমরা দেখেছি যে দিনহাটা কলেজে যাওয়ার সময় একজন কলেজ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং মারা যান তিনি। এবং আজকেও জলপাইগুড়িতে একজন স্কুল শিক্ষক এবং এক স্কুল শিক্ষিকা দুজনেই রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে দুপুরের দিকে গরমে যে হাঁসফাঁস অবস্থা এবং অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। এই মুহূর্তে তাপমাত্রা বিভিন্ন জেলাতে রয়েছে প্রায় 39 ডিগ্রি বা কোনো জায়গায় 36 ডিগ্রি, এইরকম প্রায় 40 ছুঁই তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এবং একই সঙ্গে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি হয়, অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং কার্যত বলা হচ্ছে যে সেখানে দাবদাহর মতো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে যে সমস্ত স্কুলের পড়ুয়ারা যাতে সুস্থভাবে পড়াশোনা করতে পারেন, বিশেষ করে যেভাবে অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন, সে কথা মাথায় রেখে আমরা প্রথমে দেখেছিলাম যে দুপুরবেলার স্কুল যাতে সকালবেলা করানো যায় সেই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পাশাপাশি বেঙ্গল টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকেও একই অনুরোধ জানানো হয়েছিল শিক্ষামন্ত্রীকে। এরপরেই উত্তরবঙ্গের যে শিক্ষা প্রশাসন সেখানে কিন্তু নড়ে চড়ে বসলো তারা। এই মুহূর্তে আমার হাতে যে চিঠিটা রয়েছে সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ারের যে প্রাথমিক শিক্ষা সংসদ রয়েছে, প্রাথমিক শিক্ষা সংসদ রয়েছে, তাদের তরফ থেকে রাজ্যের যে কমিশনার অফ স্কুল এডুকেশনকে চিঠি লেখা হলো। যেহেতু উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই এবং একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি রয়েছে, তাই দুপুরে যাতে স্কুল সকালবেলা করা, অর্থাৎ স্কুল ছুটি না দিয়ে যাতে স্কুল সকালে করানো যায় সেই বিষয়ে অনুমতি চেয়ে অনুরোধ জানালো, যাতে রাজ্যের কমিশনার অফ স্কুল এডুকেশন যাতে তাদের যে অনুরোধ সেই অনুরোধে যাতে সম্মতি দেয়, এমন অনুরোধ করেই কিন্তু তারা চিঠি লিখলেন স্কুলের শিক্ষা কমিশনের কাছে, যাতে এই শিক্ষা অর্থাৎ স্কুলে দুপুরে বেলায় যে অস্বস্তিকর পরিবেশ রয়েছে সেই অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচিয়ে সকালের দিকে সুস্থভাবে স্কুল পড়ুয়ারা এবং একই সঙ্গে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যাতে পঠন পাঠন প্রক্রিয়া সুস্থভাবে চালিয়ে যেতে পারেন সেই অনুরোধ জানিয়ে কিন্তু এই চিঠি লেখা হলো। সৃজিতা, আমি আরো একটা বিষয় তোমার থেকে সুখেন্দু আরো একবার বোঝার চেষ্টা করবো, আরো একবার স্পষ্ট হওয়ার চেষ্টা করবো যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিকে যেখানে শঙ্কর ঘোষ বলেছিলেন যে যাতে স্কুলের টাইমটা চেঞ্জ করা হয় সেই দিকটার উপর কি নজর দেওয়া হচ্ছে, বা স্কুল আপাতত বন্ধ রাখার বা সামার ভ্যাকেশনে যাওয়ার কি কোনো প্রচেষ্টা করা হচ্ছে? এই বিষয়টা আরো একবার জানাও। তুমি যেমনটা বললে এর আগে শঙ্কর ঘোষের যে চিঠি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তিনি লিখেছিলেন তাতে তিনি বলেছিলেন যে বিকল্প ব্যবস্থা করার জন্য বলেছিলেন, অর্থাৎ দুপুরবেলায় স্কুলকে যেহেতু এই অস্বস্তিকর আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে যে কারণে অস্বস্তিকর অবস্থা, বিশেষ করে হাঁসফাঁস গরম বা ব্যবসা হাঁসফাঁস অবস্থা যে অস্বস্তিকর পরিস্থিতি বা একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়, তাতে থেকে বেশ কয়েকজন শুধুমাত্র পড়ুয়ারা নয় একই সঙ্গে স্কুলের যারা পঠন পাঠন প্রক্রিয়া চালাচ্ছেন যে সেই শিক্ষক শিক্ষিকারাও অসুস্থ হয়ে পড়ছেন।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বা এখান থেকে হাঁপ ছেড়ে বাঁচতে, হাঁসফাঁস অবস্থা থেকে হাঁপ ছেড়ে বাঁচার জন্য সকালের দিকে স্কুল করলে যাতে সুস্থ পরিবেশে পঠন পাঠন চালানো যায় সেই বিষয়টার দিকে নজর রাখতে বলা হয়েছে। এবং একই অনুরোধ করে, সেই অনুরোধটাই করেছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। তারা কমিশনার অফ স্কুল এডুকেশনকে একই বিষয়ে মর্মেই চিঠি লিখেছেন যে দুপুরের পরিবর্তে যাতে মর্নিং সেশনে স্কুল করা যায়, যাতে সুস্থভাবে পঠন পাঠন প্রক্রিয়া চালানো যায়, সেই কথাটাই কিন্তু বারবার উল্লেখ করেছেন এই চিঠিতে। অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে রাজ্যের রাজ্যের যে কমিশনার অফ স্কুল এডুকেশন, সেখানে যে চিঠিটি লেখা হয়েছে সেই চিঠিতেও এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে দুপুর নয়, দুপুরের পরিবর্তে সুস্থভাবে পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে সকালের দিকে মর্নিং সেশনে স্কুল করানো হোক বা চালানো হোক। সৃজিতা, একেবারে সুকান্ত সঙ্গে থাকো। সুকান্ত, আমাদের সঙ্গে ইতিমধ্যেই যারা হচ্ছে কি আমাদের গেস্ট, তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন। অভিষেক বাবু রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, দেখুন যেটা বলা হচ্ছে যে শঙ্কর ঘোষের চিঠির পর এবার নড়ে চড়ে বসেছে উত্তরবঙ্গ প্রশাসন এবং বলা হচ্ছে যে হ্যাঁ সকালের দিকে স্কুলটা চলতে পারে। তার মানে শঙ্কর ঘোষ চিঠি লিখেছেন বলেই হলো, নইলে হতো না। ন্যাচারালি তাই তো বোঝা যাচ্ছে, এখন অবধি যা দেখছি তাতে তাই বোঝা যাচ্ছে। আর আমি যদিও একটু লেট হয়ে গেছি, আসতে পারিনি, আমি আপনাদের ভিডিওটা দেখছিলাম। কথাটা হলো যেরকমভাবে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গকে বাদ দিয়ে শুধু দক্ষিণবঙ্গকে নিয়ে যদি চলে এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে এভাবেই আমি দিল্লি দখল করে নেব, তাহলে উনি ভুল করছেন। কারণ এর আগে রানু মণ্ডলকেও আমরা দেখেছি, উনিও কিন্তু বম্বে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, গেছিলেন, তারপরে যার ভরসায় গেছিলেন তাকে বলেছিলেন বিকিরি, তারপরে চাকর বাকর ইত্যাদি ইত্যাদি। আলটিমেট রেজাল্টটা কি আমরা জানি, সুতরাং উনি একটু মাথায় রাখবেন কথাগুলোকে। দেবব্রতবাবু, শেষ পর্যন্ত উত্তরবঙ্গ প্রশাসন নড়ে চড়ে বসলো এবং উত্তরবঙ্গ প্রশাসন বলছে যেভাবে সুবিধা, সকালের দিকে যদি সুবিধা হয়, যদি ক্লাস করানো যায় তাহলে সেভাবেই হোক। তার মানে কি বিষয়টা এরকম হলো যে চিঠি না গেলে কাজ হবে না? দেখুন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এরকম কোনো ব্যাপার নেই। আমরা আবার বলছি বঙ্গ, বাংলা পশ্চিমবঙ্গ। স্বীকার করুন না বিজেপির ভিক্টরি, কেন বলবো না? এতক্ষণ তো আমি বিজেপি নেই তো কিছু, বিজেপি নেই তো উত্তরবঙ্গে দুটো ছোট প্রশ্নের উত্তর, না আমার একটা ছোট প্রশ্নের উত্তর আমি তোমাকে বলবো। চিঠিটা গেল বলে কাজটা হলো, নইলে হতো না। না, একজন বিজেপি বিধায়ক চিঠি দিয়েছেন, তার ভিত্তিতে যদি কোনো কাজ হয় এতে প্রমাণিত পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে, যে কথাটা বারবার চিঠিটা দিয়েছে তার কয়েক ঘন্টার মধ্যেই এই রিপ্লাইটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক চিঠিটা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে রোজ খোলাতারে মানুষ মরছে, আর মন্ত্রী মশাই কি বলছেন যে আমরা এর উপরে তদন্ত করব, কাজ করব। তার আলটিমেট আচ্ছা, একজন করে রিঅ্যাকশনটা আমি কিন্তু দেখি যে আপনার এই বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া কি থাকবে। একজন করে রিঅ্যাকশন, আমরা আলোচনায় যাচ্ছি না, খালি প্রতিক্রিয়া। না, যে প্রতিক্রিয়া সরকার যা ব্যবস্থা নিয়েছে, সরকারের এটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। বর্তমান মানে বিজেপি চিঠি দেবে কিংবা কোনো বিধায়ক চিঠি দেবে, তাহলে সরকারের অফিসাররা কী করছে? তার জন্য সরকারের যা সিদ্ধান্ত, সেই সরকারের সিদ্ধান্তটা এটা নিয়েছে, সেই পরিস্থিতিতে সেই অঞ্চলের যা সিদ্ধান্ত সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে, এটাই প্রাপ্য। আচ্ছা, আমি এবার দেবব্রত বাবু থেকে রিঅ্যাকশন নেবো, আমি আলোচনায় যাবো না, আমি খালি রিঅ্যাকশন নেবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে উত্তরবঙ্গ, আপনারা যেটা বলছেন, বারে বারে গেছে, কারণ ভৌগোলিক আকর্ষণে যেটা একটা গঙ্গা নদী ভাগ করে দিয়েছে উত্তরবঙ্গকে এবং দক্ষিণবঙ্গকে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো জায়গায় অনুন্নয়নের জন্য কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যসভার নেতা কেউ যায়নি। মমতা ব্যানার্জি বারে বারে গেছেন, বারে বারে গিয়ে ওনার সমস্যা শুনেছেন, থেকেছেন এবং সেগুলো তার সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। আজ পর্যন্ত আমাদের বামফ্রন্ট সরকার ছিল, তার আগে আরও কংগ্রেস সরকার, আরও সরকার পশ্চিমবঙ্গে ছিল। এইভাবে উত্তরবঙ্গে বারে বারে গিয়ে নিজের ভিত্তি প্রতিষ্ঠা করা এবং মানুষের সাথে মেশা। আমি রিঅ্যাকশন নেবো। অভিষেক বাবু, এত বড় মন্ত্রিসভায় 5 না 6 জন আপনার মোটে মন্ত্রী, এটা কি উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা নয়? আপনার পর আপনি আমাকে বলতে দিন, কথা বলবেন না এখন। উত্তর কন্যা ইজ নট এভরিথিং। একজন যখন অসুস্থ হয়, ভাঙা রাস্তা দিয়ে এতটা দূর 12 ঘন্টা ট্রাভেল করে আসতে হয়, এটা কি বঞ্চনা নয়? একমাত্র দার্জিলিং জেলা গোটা পশ্চিমবঙ্গের যে লিটারেসি রেট আছে তার উপরে যাচ্ছে, বাকি সব কটা জেলা তার পেছনে, এটা কি বঞ্চনা নয়? চাকরি কোথায়, চা বাগানে কি কাজ হচ্ছে সমস্ত আমরা জানি। আদালত নেই, এখানে দৌড়ে আমি এটা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই, বিরোধীরাও জানেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী হবার পর উত্তরবঙ্গে একাধিকবার গেছেন, একাধিক উন্নয়নমূলক প্রকল্প উত্তরবঙ্গে করার চেষ্টা করেছেন। সিপিএম এর আমলে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, বিমল গুরুংয়ের জন্য যেতেন না উত্তরবঙ্গে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদাহরণ স্থাপন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ স্থাপন করেছেন, আবার
অন্যদের অভিযোগ যে হ্যাঁ শঙ্কর ঘোষের চিঠিটার পরেই নড়ে চড়ে বসেছে উত্তরবঙ্গ প্রশাসন। যাই হোক না কেন, আখেরে গোটা বঙ্গের সর্বাধিকারী মানুষের লাভ হোক, ভালো থাকুক, এটাই তো আশা থাকবে আমাদের। হচ্ছে নাকি আলোচনা পর্ব এখানেই শেষ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট নিয়ে শিশির অধিকারীকে তোপ, নাম না করে শিশির অধিকারীকে তোপ কুণাল ঘোষের। তৃণমূলের টিকিটে জিতে গোপন ব্যালটে ভোট দেবেন কাঁথিতে, 21শে জুলাই সভায় আসুন, তারপর কলকাতায় ভোট দেবেন। টুইট তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের। সর্বভারতীয় স্পিকার সম্মেলনে অনুপস্থিত বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে বিতর্ক। দলত্যাগ ইস্যুতে আলোচনা বলেই এড়ালেন অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাষ্ট্রপতি ভোট রয়েছে, রাষ্ট্রপতি ভোট নিয়ে ব্যস্ত, খবর অধ্যক্ষের সচিবালয় সূত্রে। সর্বভারতীয় স্পিকার সম্মেলনে অনুপস্থিত বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পরিচালিত বিধানসভা 2011 সাল থেকে অদ্যাবধি 59 জনের অ্যান্টি ডিফেকশনের নিষ্পত্তি করেননি, কোর্ট বলা সত্ত্বেও করেননি। অতএব যে বিষয়ে আলোচনা হচ্ছে সেখানে গেলে হয়তো তৃণমূল কংগ্রেসের অসুবিধা হয়ে যাবে, তাই জানি। আজকে লোকসভার স্পিকার একটা সভা ডেকেছেন, মিটিং ডেকেছেন। আগামী সিপিএ কনফারেন্স যেটা কানাডায় হবে, তারা যারা ডেলিগেট যাবেন বিভিন্ন রাজ্য থেকে, সেই ডেলিগেটদের নিয়ে একটা ব্রিফিং মিটিং। আমি যেহেতু কানাডাতে যাব না, সেই জন্য আমি চিঠি দিয়ে জানিয়েছি আমার এই ব্রিফিং মিটিংয়ে আমি অ্যাটেন্ড করবো না, আমি যেহেতু কানাডায় যাচ্ছি। ভিত্তিহীন কথাবার্তা, এরও কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই কথা লোককে বিভ্রান্ত করতে সবসময় তো করেন, বিভ্রান্ত করার জন্য বলছি। স্পিকারদের প্রিভিলেজ, কনস্টিটিউশনাল প্রিভিলেজ, সেটা আমি এর আগেও বলি যে এটা নিয়েও আমি আলোচনা করতাম, যদি এরকম আলোচনা মতো করার মতো সেরকম ব্যবস্থা থাকতো বা আলোচনার কোনো এজেন্ডা থাকতো।